नमस्कार बंधुरा और एक नतून भिडियो निये आपनादेर काछे चले एसेछि। तो गाड़ी ए मासे प्रचंड डिस्टार्ब करेছে। ए मासे खूब भालो चालातेई पारिनी गाड़ीटा। ए मासे एत परिमाणे डिस्टार्ब करेছে একটা পয়সাও গাড়ি থেকে পাইনি, কারণ স্টার্টার মোটরটা প্রচন্ড ডিস্টার্ব করছিল। গাড়ি কয়েকবার সেলফ নিচ্ছিল, কয়েকবার সেলফ নিচ্ছিল না। তো রাস্তায় কলকাতার ভেতর গিয়ে স্টার্ট যখন বন্ধ করে সিগনালে, তারপর যখন স্টার্ট দেয় তো গাড়ি আর স্টার্ট নেয়নি। টোচেন দিয়ে ঠেলে গাড়িটাকে সাইড করতে হয়েছে। তো মিস্ত্রি দেখে ঠিক করেছিলাম, পুরোপুরি সাকসেস হয়নি কাজটা, পয়সাই চলে গেল। তো আবার পুনরায় গাড়িটাকে টিপে পাঠিয়েছিলাম, আবার সেই একই প্রবলেম। তো গাড়ি এই জন্য দাঁড়িয়ে গিয়েছে। আর আজকে রাত্রিবেলায় মিস্ত্রি আবার ডেকেছি। তো মিস্ত্রি আসছে, এলে যে কাজগুলো হবে আপনাদেরকে আমি দেখাবো। তো বন্ধুরা এখন রাত্রি 8:30 বাজে। মিস্ত্রির এখন সময় হয়েছে গাড়ির কাছে আসার। আর গাড়ি যেহেতু খারাপ হয়ে আছে, তো রাত্রি 9টা বাজুক 10টা বাজুক যখনই আসবে আমার কাজটা করাতেও হবে। রেডি না করতে পারলে কালকে সকালে আবার সেম প্রবলেম থেকে যাবে। তো মিস্ত্রি এখন এসছে, কি কাজ করে একটু দেখে নি, গাড়িটাও রেডি করিয়ে দিয়ে তারপরে বাড়ির দিকে যাব। আর যে বন্ধু একজন কমেন্ট করেছিল যে কমলপুর থেকে বারাসাত যাওয়ার যে গাড়িটা আছে সেই রোডে গাড়ি নিতে চায়, তো সেই গাড়ি ব্যাপারে কিছু ইনফরমেশন আমি দিয়ে দিচ্ছি। ওই রোড সম্বন্ধে আমার কোনো এক্সট্রা নলেজ সেরকম কিছু নেই। তো সেই রোডের ইনফরমেশন কি করে পাবে, তো সেই দাদাকে আমি দিতে চাই। প্রত্যেকটা রোডেই একটা করে মেলা বসে। মেলাটা কেমন আপনাদেরকে বলি। যেমন আমাদের রোড হাড়োয়া থেকে ডানকুনি চলে, তো হাড়োয়া থেকে বেশি গাড়ি চলে আর ডানকুনি থেকে কম গাড়ি ছাড়ে। সকালবেলা হলে হাড়োয়া থেকে ম্যাক্সিমাম গাড়ি ডানকুনির উদ্দেশ্যে যায়। তো বারাসাতে যে রুটটা আছে কমলপুর, তো সে রুটেও নিশ্চয়ই এরকম সিস্টেম আছে। তো ওই রুটের যেদিকে গাড়ি বেশি থাকে সেই দিকটায়, সেই পয়েন্টটাকে আপনাকে প্রথমে যাচাই করে জেনে নিতে হবে। জেনে নেওয়ার পরে আপনাকে ওই রোডের ড্রাইভার কন্ট্রাক্টর এভরিডে কোনো না কোনো চায়ের দোকানে বা যে কোনো খাবারের দোকানে বসে এবং বসে খাওয়া দাওয়া সমস্ত সবকিছু করে। তো সেই সমস্ত জায়গায় গিয়ে আপনাকে ওটা বসা শুরু করতে হবে একজন বাস মালিকের মতনই। প্রথমে আপনাকে বললে হবে না যে আমি বাস সেই রোডে কিনতে ইচ্ছুক। তাদের কাছ থেকে যা কথাবার্তা বলে আপনাকে শুনে নিতে হবে। শোনার পরে আস্তে আস্তে ড্রাইভার কন্ট্রাক্টর বা যদি সমস্ত মালিকের ভেতরে কিছু মালিকও আছে, তো তার ভেতরে আপনার জেনে নিতে হবে যে ওই রোডের সেল কেমন হয়, তেল কেমন খায়। জানার পরে আপনি পাম্পে গিয়ে চেক করে নিলেন এই রোডে কোন গাড়িগুলো কেমন তেল খাচ্ছে। এইভাবে আপনাকে ইনফরমেশন কালেকশন করতে হবে। করার পরে বেশ কিছুদিন পরে আপনি ড্রাইভার কন্ট্রাক্টরকে বললেন যে আমি এই রোডে গাড়ি কিনতে চাই। তো সেই রোডে যখন গাড়ি কিনতে যাওয়ার কথা আপনি বলবেন, কেনার কথা বলবেন, তখন ড্রাইভার কন্ট্রাক্টর আপনাকে অনেক সেকেন্ড হ্যান্ড গাড়ি যেগুলো বিক্রি থাকবে সেই সম্বন্ধেও নলেজ দিয়ে দেবে। তো সেই রোডে চায়ের দোকানে বসে স্টাফেদের সাথে মিলেমিশে আপনার রোডের কেমন কি স্টাফেরা আছে, অত্যাধিক তারা নেশা করে না ভালো না খারাপ সেটা জেনে নিতে হবে। ইউনিয়নের চাপ কেমন আছে, গাড়িগুলোর ভাড়া কেমন হচ্ছে, গাড়িগুলো তেল কেমন খাচ্ছে, কিরকম পয়সা মারছে, আপনি এইভাবে ইনফরমেশন কালেকশন করে তারপর সেই রোডে ইনভেস্ট করতে পারেন। আর এক দাদা কমেন্ট করেছিল যে গাড়ির ক্লাচ ছাড়াই ড্রাইভাররা গিয়ার দিয়ে দেয়। তো গাড়ির ক্লাচ ছাড়া অনেক সময় ড্রাইভাররা গিয়ার দেয়। এখন 10 বার দিলে দেখা যাচ্ছে মাঝখানে 1-8 বার গিয়ার বেঁধে যায়। তো সেক্ষেত্রে ক্লাচ প্লেট, প্রেসার প্লেট, গিয়ার বক্স, পপুলার শ্যাফট, কাটিং শ্যাফট পুরোটাই ডিফেন্সিয়াল অবধি চোট খায়। তো কিছু করার নেই, অনেক সময় এরা না জানিয়ে, মালিককে না জানিয়ে গিয়ারগুলো দেয়। আর বড় গাড়ির ক্ষেত্রে ক্লাচ ছাড়া গিয়ার দেওয়া এটা শিখে রাখারও দরকার আছে। এই কারণে দরকার আছে, অনেক সময় গাড়ি দেখা যাচ্ছে দিনের বেলায় বা রাত্রিবেলায় কোথাও জার্নি করছে বা রিজার্ভে গিয়ে হট করে কখনো ক্লাচের তার, ক্লাচের যে পাইপ লাইন আছে পাইপ লাইন লিক করে গিয়ে হাইড্রোলিক অয়েল বেরিয়ে যেতে পারে, বুস্টার লিক করে এয়ার পড়ে যেতে পারে। তো সেই ক্ষেত্রে গাড়িগুলোকে ক্লাচ ছাড়া গিয়ার দেওয়া শিখে রাখলে কি হয়, রাতারাতি গাড়িগুলোকে ট্রিপটা কমপ্লিট করতে পারবে বা গ্যারেজ অবধি নিয়ে যেতে পারে। এর সুবিধাও আছে আবার অসুবিধাও আছে। যে অসুবিধাটা আছে আপনাদের বললাম, যে সুবিধাটা আছে সেটাও বললাম। যে ড্রাইভার যে কাজে সেইটাকে কাজে লাগায়। আর এক দাদা আমাকে কমেন্ট করেছিল যে
নতুন বডি গ্যারেজ নিয়ে একটু কথাবার্তা বলতে। তো বডি গ্যারেজ নিয়ে ভিডিও নিশ্চয়ই নিয়ে আসবো। আর পোলেহাট শ্যামবাজারে একটা রুটের ভিডিও করেছিলাম, ওতে একটা বডি গ্যারেজের নাম্বার দেওয়াও আছে। আমি বেশিরভাগ কাজ ওখানেই করাই, তো বডি গ্যারেজের নিয়ে ভিডিও অবশ্যই আমি পরে নিয়ে আসবো। আর পোলেহাট থেকে যে দাদা কমেন্ট করে, তো নিশ্চয়ই সে দাদার সাথে দেখা সাক্ষাৎ হবে সময়ের সাথে সাথে সবকিছু। 211 রুটের কিছু ভিডিও ছেড়েছিলাম, তো সেখানে এক দাদা আমারে কমেন্ট করে জানিয়েছিল যে ড্রাইভারের সিঙ্গেল একটা সিট হয়। তো সে দাদার কাছ থেকে একটা অভিজ্ঞতা আমার হলো এবং আমি শিখেও নিলাম। তো সে দাদাকে আমি ধন্যবাদ জানাই। আর এক দাদা কমেন্ট করেছিল যে গাড়ির আগে তেলের দাম বাড়ার আগে প্রফিট বেশি হতো না, এখন প্রফিট বেশি হয়। তো সে নিয়ে ভিডিও আমি পরে করে আপনাদেরকে আমি দেখাবো বা জানাবো। DN 13 যে বাসগুলো চলতো করুণাময়ী থেকে বসিরহাট, তো বসিরহাট থেকে করুণাময়ের গাড়ি বেশ কিছু আমাদের ডানকুনি রোডেও চলে এসেছিল, এই রোডে পরিষেবা দেয়। ওই রোড পরবর্তীকালে চালু হবে কি হবে না আমার ঠিক আইডিয়া নেই, কিন্তু বসিরহাট থেকে একখানা রুট 211 রুট হয়ে ডাইরেক্ট সাঁতরাগাছি যাওয়ার কথাবার্তা চলছে। আগামী দিনে চললেও চলতে পারে ওই রুটটা। ওই রুটের জায়গায় অন্য রুট বসিরহাট থেকে চললেও চলতে পারে। হাড়োয়া রোডের 4101 গাড়িটা এখন কলকাতা রুটে পরিষেবা দিচ্ছে। কোন রুটে পরিষেবা দিচ্ছে নন্দকা? বাগবাজার রুটে পরিষেবা দিচ্ছে 4101 গাড়িটা। বাসের বিজনেসের জন্য এক দাদা কমেন্ট করেছিল যে কোম্পানির বডি ভালো হবে না হাতে বানানো যে বডি গ্যারেজ থেকে বানাই সেইটা। সেক্ষেত্রে কোম্পানির বডিগুলো চলে, যেমন আসানসোল থেকে যে সমস্ত গাড়ি কলকাতায় আসে, শিলিগুড়ির থেকে, দীঘার থেকে, ভলভো কোম্পানির বডি। তো সেক্ষেত্রে কোম্পানির বডি ঠিক আছে, কিন্তু পাবলিক বাস পরিষেবা দেওয়ার জন্য আমি মনে করি এই হাতে বানানো বডি সব থেকে ভালো হয়। এই বডিগুলো আমাদের লোকালে মেনটেনেন্স করতে অনেক সুবিধা হয়, আর ওই বাসগুলোতে একটু মাইলেজ বেশি পাওয়া যাবে। কোম্পানির বডিগুলো অ্যালুমিনিয়ামের বডি হয় সাধারণত, আর আমাদের এগুলো লোয়ার স্ট্রাকচারের বডি হয়। তো সেক্ষেত্রে আমাদের বডিগুলো মেনটেনেন্স করতে সুবিধা, একটু তেল সার্ভিস কম পাওয়া যায় ওয়েটের কারণে। তো আমি মনে করি পাবলিক বাসের ক্ষেত্রে এই হাতে বানানো বডি ঠিক আছে। আর এক দাদা বহুদিন আগে কমেন্ট করেছিল যে আমাদের রুটে কতগুলো গাড়ি আছে। আমাদের রুটে টোটাল 29 খানা গাড়ি আছে। এই 29 খানা গাড়ি এখন পরিষেবা দিচ্ছে, কিন্তু গাড়ি 5টা নতুন আসার পরে আমাদের বিজনেস অনেক ডাউন হয়ে গেছে। ডানকুনি মাথা থেকে যখন বাস এ মাথায় আসছে, তো গাড়িগুলো বসে যাচ্ছে। আগে গাড়িগুলো অ্যাক্টিভ হতো না, এখন 3 দিন 4 দিন করে অ্যাক্টিভ হচ্ছে। বিজনেসে অনেকটা ভাটা নেমে এসছে। আর এ মাসে আমার গাড়িটা চালিয়ে তেমন একটা পয়সা পাইনি, কারণ বৃষ্টির ওয়েদারে বাজারও খুব ডাউন ছিল, আর গাড়িটাও প্রচন্ড ডিস্টার্ব করছিল, যার কারণে এই মাসে গাড়ি ভালোভাবে আমি চালাতেও পারিনি, রোডেও পরিষেবা দেয়নি, ড্রাইভার কন্ট্রাক্টর কারোরই তেমন ইনকাম হয়নি, প্লাস আমারও হয়নি। তো আমাদের হাড়োয়া অঞ্চলের খুব ফেমাস মিস্ত্রি করিম ভাই এসছে গাড়ি সারাতে। আর করিম ভাই শুধু মেকানিক না, একজন ট্রাকের মালিক, প্লাস আরো অন্যান্য গাড়ি সারায়। আর গাড়ি এখন চেক করা হচ্ছে, গাড়ি যদি ঠিকঠাক সাকসেস মনে করে তারপরে করিম ভাই গাড়িটাকে রিলিজ করবে, আর কালকে টিপের উদ্দেশ্যে গাড়িটাকে আমরা আবার পাঠিয়ে দেব। করিম ভাই চেক করছে গাড়িগুলো, গাড়িটা সেলফ স্টার্টার মোটর কোথাও দিয়ে লুজ হচ্ছে, যার কারণে এই প্রবলেমটা হচ্ছে। আরেকবার ক্যাম করো, স্টার্ট। বোর্ড লাইটটাও জ্বালিয়ে চেক করে নিও, বোর্ড লাইট, পাখা টাকা সব জ্বালিয়ে চেক করে নাও। গাড়ির ব্যাটারির জলটা মনে হয় কম আছে, বুঝলে?
জল থাকলে একটু ঢেলে দিও। তো গাড়ি করিম ভাই নিজের মতন মনের মতন করে চেক করছে, কারণ করিম ভাই খুব কম দিনের সাথী আমার, খুব কম দিনে করিম ভাইয়ের সাথে পরিচয় হয়েছে আর বন্ধুও হয়ে গেছে। একসাথে বসে চায়ের দোকানে একটু চাটাও খাই, আড্ডাও মারি। আর ব্যাটারির জলটা চেক করে নেওয়া হচ্ছে। বেশ অনেক কয়েকদিন হয়ে গেছে ব্যাটারির জলটা চেক করা হয়নি। তো করিম ভাই গাড়িটা চেক করে দিয়েছে, ড্রাইভার নিজের মনের মতন করেও চেক করে নিচ্ছে। গাড়িটা পারফেক্ট হয়ে গেলে তাহলে কাল থেকে রোডে পাঠাবো, পরিষেবা দিতে পারবে। বেলটা স্লিপ হয়ে গেছে, মানে বেলটা লুজ হয়ে গেছে, বেলটা টাইট দিতে হবে, অ্যাডজাস্টার দিয়েই টাইটটা হবে। আর বেলটা ঢিলা থাকার জন্য আপনার ইঞ্জিনের টেম্পারেচারটা হাই হয়ে যাবে, তার প্রতিফলন ইঞ্জিনটা ওভারহিট হয়ে যাবে। ওভারহিট হয়ে গেলে গাড়ির টানটা কমে যাবে, আপনার ডিজেলটা বেশি খেয়ে যাবে। আর দ্বিতীয় প্রবলেম হলো আপনার অল্টোলেটার সেইভাবে চার্জার দেবে না, ব্যাটারির লো অ্যাম্পিয়ার থেকে যাবে, যার প্রতিফলন লাইটের গতিবেগ কমে যাবে। বেল ঢিলা হওয়ার কারণ হলো 3-4 পদের কারণ। ঠিক আছে। তো করিম ভাই খুব অভিজ্ঞ মিস্ত্রি, আর এত অভিজ্ঞ তার ভিডিও আমি পরে আপনাদেরকে নিয়ে আসবো, মানে মারাত্মক ব্রেন। তো করিম ভাই কি বললো আপনারা শুনে নিলেন, বেল্টের কারণে কি কি ফল্ট হতে পারে। তো করিম ভাই বেল্টটাকে টাইট দিয়ে গাড়িটাকে রেডি করে দিয়ে যাবে। আর এরপরে কোনো ক্রিটিক্যাল ইলেকট্রিক প্রবলেম হলে করিম ভাই তখনই আসে। সাধারণত ওই লাইট জ্বলছে না বা কোনো লাইটের হরেন বাজছে না, এসবের জন্য করিম ভাই আসে না। করিম ভাই চায় হচ্ছে মারাত্মক ঝামেলার কাজ। দুটো একটা গ্যারেজ ঘুরে এসছে, তো আপনাদের যদি কোনো ধরনের এরকম ঝামেলা হয়ে থাকে গাড়ির ইন্টারনাল প্রবলেম, তো করিম ভাইয়ের সাথে আপনারা কথা বলতে পারেন। আর আমি এই ভিডিওর শেষের দিকে করিম ভাইয়ের নাম্বারটা ডিসপ্লেতে দিয়ে দেব, আপনারা যোগাযোগ করতে পারেন। কোনো বাস মালিকের যদি ক্রিটিক্যাল প্রবলেম হয় ইলেকট্রিকের, তাহলে করিম ভাইয়ের সাথে অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন, জানা বোঝা করতে কোনো পয়সা লাগবে না। আর ফোন করে যদি আপনারা জেনেও নেন, করিম ভাই নিজের মুখে বলছে যে তার জন্য কোনো পয়সা লাগবে না। করিম ভাই খুব হেল্পফুল লোক। আর করিম ভাই অ্যাকচুয়ালি কিসের কাজ করে তার নিয়ে ভিডিও আমি পরে নিয়ে আসবো, আর কোন কোন প্লেসে কাজগুলো করে, কতটা রিস্ক নিয়ে, সেটাও আপনাদেরকে আমি দেখাবো। তো এই এলাকার সমস্ত গাড়ির মালিকই করিম ভাইরে চেনে। আমি করিম ভাইয়ের নাম শুনেছিলাম কিন্তু চিনতাম খুবই কম। তো এখন মাইসা যেখানে দেখা সাক্ষাৎ হয়ে যায়, আড্ডা হয়ে যায়, বন্ধুদের মতন করিম ভাই হয়ে গিয়েছে আমার। তো বন্ধুরা, আমার গাড়ির যে কি ফল্ট হয়েছিল সেটা করিম ভাইয়ের জিজ্ঞাসা করি, আর করিম ভাই যেটা বলবে আপনারা শোনেন। যে মিস্ত্রির কি কোয়ালিটির করিম ভাইয়ের ব্রেন, আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন এই কথাটা শোনার পরে। তো করিম ভাই একটু বলেন দেখি আমার গাড়ির কি ফল্ট হয়েছিল। আপনার গাড়ির ফল্ট হয়েছিল, আপনার যে স্টার্টের লাইনটা আছে, স্টার্টের লাইনটা হলো 20 অ্যাম্পিয়ার সার্কিট পয়েন্ট। এবার সার্কিট 20 অ্যাম্পিয়ার কোম্পানি যেটা করেছে, তার উপরান্ত সেখান থেকে তার পাস করে কানেক্ট নিয়ে এক্সট্রা লাইট পয়েন্ট করা হয়। তার প্রতিফলন ফিউজের লোডটা বেড়ে যায়, লোড সহ্য করার মতো ক্ষমতা 20 অ্যাম্পিয়ারের নেই। 20 অ্যাম্পিয়ারের জায়গায় যদি আপনার অ্যাম্পিয়ারটা বাড়িয়ে 30 অ্যাম্পিয়ার ফিউজ লাগায় তাহলে টিকতে পারে, কিন্তু সেটাও করা যাবে না, তার একটা লোড ক্যাপাসিটির ব্যাপার আছে। যার ফলে এক্সট্রা লাইন যেটা অন্য মিস্ত্রি লাইন করেছিল, সেটাকে লাইনটা কেটে আউট লাইনে দিয়ে দেওয়া হলো এক্সট্রা ফিউজ করে। ফিউজ ছাড়া তারের কালেকশন করা ঠিক না, কেননা এটা প্যাসেঞ্জারি বাস। এর প্রতিফলন দুর্ঘটনা হলে কাঁচের জানলা ভেঙে প্যাসেঞ্জার পালাবে, সে কাজ আমরা করি না। তো আপনারা শুনলেন
করিম ভাই কি বললো গাড়ির কি প্রবলেম হয়েছে, আর শর্ট সার্কিট হয়ে গেলে গাড়ির থেকে ধোঁয়া উড়ে যাবে, তো ধোঁয়া উড়ে গেলে তখন প্যাসেঞ্জার পালাবার চেষ্টা করবেই। তো করিম ভাইরে ডেকে নিয়ে আসার পরে কাজটা মনে হচ্ছে সাকসেস হয়েছে। তো করিম ভাই কালকেও গাড়িটা সারাদিন নজরে রাখবে, চেকিং এ রাখবে বলেছে। রাখার পরে যদি প্রবলেম হয় আবার দেখে দিয়ে যাবে, আর যদি সাকসেস হয় তাহলে তার কোনো কথাই নেই। তো আসি বন্ধুরা, আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। আর আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাকে লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করে যাবেন। আর কোনো জানার ব্যাপার থাকলে অবশ্যই কমেন্ট করবেন। কমেন্ট করলেও আমি প্রচন্ড আনন্দিত পাই এবং ভিডিও করতেও আমার উৎসাহ আরো বেড়ে যায়। তো আসি, আবার দেখা হবে বন্ধুরা। আজকে অনেক রাত হয়ে গিয়েছে, আবার বাড়ির দিকে যাব।